ও আচ্ছা ঠিক আছে, আমিও করে রাখি। হ্যাঁ স্যার, এক্সপেরিমেন্ট নাম্বার 2 হচ্ছে কি যে স্টাডি অন প্যাটার্ন মেকিং অফ এ বেসিক প্যান্ট টপ অ্যান্ড আন্ডার সাইড, অর্থাৎ একটা প্যান্টের টপ সাইড এবং আন্ডার সাইডের যে স্যার আপনি প্যাটার্ন কিছু শেয়ার করছেন কিন্তু আমরা মনে হয় দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন না। না স্যার, আমরা দেখতে পাচ্ছি না, আমি পাচ্ছি না। বাকিরা দেখতে পাচ্ছেন? আমরা পাচ্ছি না। না স্যার, দেখা যাচ্ছে না তো। দেখা যায়? না স্যার, লোডিং আচ্ছা। দিচ্ছে, লোডিং হচ্ছে বাট দেখা যাচ্ছে না। স্যার লোডিং এখনো শেষ হয় না, লোডিং শেষ হলে হয়তো মনে হয় দেখা যাবে স্যার। আচ্ছা আমি বলি যে স্টপ ভিডিও করে দিলে স্যার তখন এখন দেখা যাচ্ছে। জি স্যার, এবার আসছে স্যার। ওকে। তাহলে আমরা কি আমরা এক্সপেরিমেন্ট 1 বলেন এক্সপেরিমেন্ট 1। এক্সপেরিমেন্ট 1টা কি স্যার দিয়ে দিচ্ছেন? হ্যাঁ আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়েছি, এখানে সবগুলোই আছে এখানে, ওখান থেকে পড়াচ্ছি আমি। ফার্স্ট এক্সপেরিমেন্ট করানো হয়ে গেছে আপনাদের, আজকে হচ্ছে সেকেন্ড। তো দেখেন এখানে ইন্ট্রোডাকশনে কি বলছে যে প্যাটার্ন ইজ দ্য অ্যাকচুয়াল কপি অফ ডিফারেন্ট পার্টস অফ গার্মেন্টস দ্যাট ইজ মেড বাই কাটিং বোর্ড পেপার আফটার স্কেচিং অন ইট। আচ্ছা এই টপিকসই বাদ দিলাম। প্যাটার্ন জিনিসটা কি, আগে আমাদেরকে এই জিনিসটা জানা দরকার, আগে আমাদেরকে এই জিনিসটা শিখতে হবে যে হোয়াট ইজ প্যাটার্ন। একটা প্যাটার্ন হতে হলে চারটা জিনিস অবশ্যই 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 হতে হবে। এই চারটা জিনিস ব্যতীত আমরা এটাকে প্যাটার্ন বলতে পারবো না। হ্যালো, জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি তো স্যার আমরা। হ্যাঁ এই চারটা জিনিস ব্যতীত আমরা প্যাটার্ন বলতে পারবো না। তার মধ্যে একটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট অফ এ ফার্স্ট হচ্ছে যে কি একটা হার্ডবোর্ড পেপার হবে, একটা হার্ডবোর্ড পেপার হবে। ওই হার্ডবোর্ড পেপারে দেন হচ্ছে কি যে ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট অফ এ গার্মেন্ট, আমরা যে গার্মেন্টটা তৈরি করব সেই গার্মেন্টের প্রত্যেকটা উপাদান যেন সেখানে থাকে। তারপরে বলতেছে কি উইথ অ্যাকুরেট বডি মেজারমেন্ট। তার মানে কি আমরা যদি স্মল সাইজের জন্য করি তাহলে প্রত্যেকটা পিস যেন স্মল সাইজের হয়। আমরা যদি মিডিয়াম সাইজের জন্য করি তাহলে প্রত্যেকটা পার্ট যেন মিডিয়াম সাইজের জন্য হয়। আমরা যদি এক্সেল সাইজ করি তাহলে প্রত্যেকটা পার্ট যেন এক্সেল সাইজের জন্য হয়। এরপরে কি উইথ অ্যাকুরেট স্ট্যান্ডার্ড বডি মেজারমেন্ট উইথ উইথ স্টাইল। তার মানে আমরা কোন স্টাইলের জন্য করতেছি, আমরা সেটা লেডিস আইটেমের জন্য করছি না কিডস আইটেমের জন্য করছি না বেবি আইটেমের জন্য করছি, এই জিনিসগুলো আমাদেরকে তখন খেয়ালে রাখতে হবে। তা বলতেছে কি অ্যাকর্ডিং টু দিস প্যাটার্ন ক্লোথ স্কার্ট এন্ড দেন গার্মেন্ট ইজ মেড ফর। প্রথমে করাবে কি যে কি সাইজ বা কি স্টাইল দেওয়া, সেই স্টাইলের উপর বেসিস করে প্রথমে একটা প্যাটার্ন কাট করা হবে। দেন তারপরে এটা ফেব্রিকের উপরে প্লেস করে গার্মেন্ট কাট করা হবে। For industrial production, different patterns are made for different size, and a marker is made with these different patterns for a large scale production. তার মানে কি নরমাল প্রোডাকশনের ক্ষেত্রে শুধুমাত্র ডিরেক্ট প্যাটার্ন থেকে ফেব্রিক কাট করা হবে এবং লার্জ স্কেলের ক্ষেত্রে প্যাটার্ন থেকে প্রথমে মার্কার পেপার তৈরি করা হবে, দেন ফেব্রিক কাট করা হবে। যেমন টেইলরিং এর ক্ষেত্রে, টেইলরিং এর ক্ষেত্রে হয় কি স্যার, স্যার কিছু শুনতে পাই না স্যার, একটু। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না ভালো। বললাম যেমন নর্মালি করা হয় কি যে যদি আমি টেইলরিং এর ক্ষেত্রে বলি, তো নর্মাল একজন মানুষ একটা কাপড় তৈরি করবে, তখন সেই ক্ষেত্রে করা হয় কি যে ডিরেক্ট প্যাটার্ন কাট করা হয়, প্যাটার্ন থেকে গার্মেন্টস ফেব্রিকের উপরে সেই প্যাটার্নটা রেখে ফেব্রিক কাট করা হয়। যেমন
ফেব্রিকটা কাট করা অর্থাৎ ওয়ান পিসের জন্য এই ক্ষেত্রে আমার মার্কারের প্রয়োজন হয় না। কিন্তু যদি আমরা লার্জ স্কেলে প্রোডাকশনে যাই, যেমন মনে করেন 1000 বা 10,000 পিস কাট করব, তখন সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মার্কার লাগে এবং সেই ক্ষেত্রে ফার্স্টে প্যাটার্ন প্রডিউস করা হয়, এই প্যাটার্নটা দিয়ে মার্কার ক্রিয়েট করে লার্জ স্কেলে প্রোডাক্ট কাট করা হয়। এটার অবজেক্টিভস হচ্ছে কি, টু নো অ্যাবাউট দ্য প্যাটার্ন মেকিং অফ এ ট্রাউজার, টু নো অ্যাবাউট ইটস ইম্পর্টেন্স। এরপরে দেখেন এই প্যাটার্ন তৈরি করতে আমাদের কি কি জিনিসগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো আমরা জানবো। সেগুলো হচ্ছে কি, যে বোর্ড পেপার, অর্থাৎ বোর্ড পেপার এখানে আমাদের 2 পিস লাগবে প্যাটার্ন তৈরি করার জন্য, যেহেতু আমরা টপ সাইড হবে দুইটা, একটা লেফট পার্টের জন্য, একটা রাইট পার্টের জন্য, আবার একটা হবে আন্ডার সাইড হবে একটা লেফট পোর্শনের জন্য, একটা হচ্ছে রাইট পোর্শনের জন্য। এরপর আমাদের দরকার পেন্সিল টুবি দুটো, তারপর হচ্ছে ইরেজার দরকার অর্থাৎ রাবার। এরপর আমাদের মিটার স্কেল দরকার, যেন আমরা যেটাতে সেন্টিমিটারও থাকে সেখান থেকে সেন্টিমিটারে নিয়ে যেন আমরা বিভিন্ন মেজারমেন্ট গুলো নিতে পারি। এরপরে আমাদের সেট স্কোয়ার গুলো দরকার, যে আমাদের যে প্যান্টের প্যাটার্ন ড্র করার সময় যে বিভিন্ন কার্ভ পোর্শন গুলো থাকবে, সেই কার্ভ পোর্শন গুলো যেন আমরা ইজিলি জয়েন করে দিতে পারি, অ্যাড করে দিতে পারি। এরপর আমাদের ক্যালকুলেটর দরকার। ক্যালকুলেটর এই কারণে দরকার যে সব সময় আমাদের ইন্টিজার আসবে না, অর্থাৎ পূর্ণ সংখ্যা আসবে না, অনেক সময় আমাদের মেজারমেন্টটা হবে ভগ্নাংশ। যেমন এসি ডিস্টেন্স হচ্ছে 78 সেন্টিমিটার, পরবর্তীতে বললো যে এডির এসির 1/4 নিয়ে এটার সাথে 0.5 ইঞ্চ অ্যাড করো, তখন এই যে ভাগ করার জন্য বা ক্ষুদ্র পরিমাণ অংশ যোগ করার জন্য আমাদের ক্যালকুলেটর দরকার। এরপরে ফাইনালি আমাদের সিজের দরকার, একটা কাঁচি দরকার। এই কাঁচি দিয়ে আমরা এই হার্ড পেপার প্যাটার্নটা কাটতে পারি। এখন দেখেন যে মেজারমেন্ট গুলো আমাদের মুখস্থ রাখতেই হবে, এই হচ্ছে বেসিক প্যান্টের জন্য, সেগুলো হচ্ছে ফার্স্ট সিট হচ্ছে 102 সেন্টিমিটার হতে হবে। সিট হচ্ছে নরমালি একটা প্যান্টের এক পকেট থেকে আরেক পকেটের ডিস্টেন্স এবং ফুল রাউন্ড, মানে সামনে থেকে শুরু করে এক পকেট থেকে শুরু করে পুরো সার্কেল আকারে ঘুরে আবার ওই পয়েন্টে আসে যে ডিস্টেন্সটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিট। এরপরে আসছে আমার ওয়েস্ট অর্থাৎ কোমর। এরপরে আসে আমার বডি রেসটা হচ্ছে নরমালি আমরা যে জিপার থাকে, ফ্লাই পিস থাকে, ফ্রন্ট পার্ট থেকে একবারে শুরু করে মানে আমাদের জিপার বেল্ট থেকে শুরু করে আমাদের ওই ক্রাচ পয়েন্ট পর্যন্ত, অর্থাৎ যে পোর্শন আমাদের লেফট সাইড, রাইট সাইড, টপ পার্ট, ব্যাক পার্ট ইন্টারসেক্ট করছে, ওই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 28 সেন্টিমিটার। এরপরে দেখেন ইনসাইড লেগ মেজারমেন্ট হচ্ছে 81 সেন্টিমিটার। ইনসাইড লেগ মেজারমেন্টটা হচ্ছে আমাদের ওই যে ক্রাচ পয়েন্টের কথা বললাম, ওই ক্রাচ পয়েন্ট থেকে শুরু করে বা ক্রস পয়েন্ট থেকে শুরু করে আমাদের একেবারে সর্বনিম্ন প্যান্টের একবারে লো পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আমাদের 81 সেন্টিমিটার। এরপরে বলছে ট্রাউজার বটম উইথ হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ প্যান্টের একেবারে নিচের দিকের প্রস্থ হচ্ছে 25 সেন্টিমিটার। এরপরে বলি ওয়েস্ট ব্যান্ড ডেপথ, তার মানে আমরা যে বেল্ট লুপ ইউজ করব বেল্টে, বা সেটা হচ্ছে যেটা আমরা কোমর বরাবর যেটা আমরা ইউজ করব বেল্টের জন্য, সেটা হবে 4 সেন্টিমিটার। এখন দেখেন টপ সাইডটা আমরা কিভাবে তৈরি করব, বলতেছে at first glance 0 point should be point from the left side of the pattern at 24 centimeter, then 0, then drawn 3 lines at 90-degree angles in downside, left side and রাইট সাইড। বলতেছে কি যে ফার্স্টে যে কোনো একটা পয়েন্ট নিতে হবে 0 পয়েন্ট, এরপর এখান থেকে 24 সেন্টিমিটার পরে আর একটা লাইন নিতে হবে, এরপর ঠিক এই লাইনকে কেন্দ্র করে একটা লেফট সাইডে, একটা রাইট সাইডে এবং নিচে 3টা ভার্টিক্যাল 90-ডিগ্রি অ্যাঙ্গেল, মানে কি 3টা পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব আঁকতে হবে। এরপরে বলতেছে 0 থেকে 1 ডিস্টেন্সটা কিভাবে মেজার করবেন, যে বডি রাইজ দেয়া, হ্যালো রাফাত ভাই বলেন। রাফকাত ভাই, আমি তো আপনাকে প্রত্যেকটা ক্লাসে অ্যাড করেছি আমি। এটা কিসের কি বলে ইআরপি লিংকের কথা বলতেছেন?
আচ্ছা ঠিক আছে রাফাত, ওটা আমি অ্যাড করে দিব, ওটা চেক করে আমি। ঠিক আছে। হ্যাঁ লাইনে আছি, বলেন। বিটিএক্স, ইবিটিএক্স, NUB4 NUB4@gmail.com। আচ্ছা ঠিক আছে রাফাত, আমি অ্যাড করে দিব। ওকে ঠিক আছে রাফাত। হ্যালো, সরি। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখে এরপরে বললাম কি 0 থেকে 1 যে পয়েন্টটা নিব সেটা কিভাবে নিব, আমাদের যে বডি রেস প্যান্টের দেয়া সেটা স্যার আপনার কথা। হ্যাঁ সেটার সাথে আমরা 1 সেন্টিমিটার অ্যাড করব। 1 সেন্টিমিটার অ্যাড করে যে যোগফল পাবো, সেই যোগফল থেকে আমরা মাইনাস ওয়েস্ট ব্যান্ড করব। ওয়েস্ট ব্যান্ড ডেপথ হচ্ছে নরমালি 4 সেন্টিমিটার, তার মানে 4 বিয়োগ করব। তারপর করব কি, দেন ড্র এ পারপেন্ডিকুলার লাইন ফ্রম 0 পয়েন্ট উইথ 01 লাইন এন্ড এক্সটেন্ডেড অন বোথ সাইড। তারপরে করব কি, একটা লম্ব নিব, এই লম্ব বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে বর্ধিত করে দিব। এরপরে দেখেন 1 থেকে 2 বলতেছে কি, যে ইনসাইড লেগ মেজারমেন্ট দেন ড্র এ পারপেন্ডিকুলার লাইন ফ্রম 2। 1 থেকে 2 ডিস্টেন্স হবে কি ইনসাইড লেগ মেজারমেন্ট। আমি একটু আগেই বলেছিলাম যে ইনসাইড লেগ মেজারমেন্ট হচ্ছে 81 সেন্টিমিটার। ইনসাইড লেগ মেজারমেন্ট হচ্ছে 81 সেন্টিমিটার, তার মানে 81 সেন্টিমিটারটা আমরা নিব। এটা হচ্ছে 1 থেকে 2 ডিস্টেন্সটা। এরপরে করব কি, যে সেই 2 পয়েন্টে আমরা 1 থেকে 2 বরাবর একটা লম্ব ড্র করব। একটা সেই লম্ব আমরা এঁকে আমরা বাম সাইডে এবং ডান সাইডে উভয় পাশে আমরা বর্ধিত করে দিব। এরপরে দেখেন বলতেছে 2 থেকে 3 পয়েন্টটা কিভাবে নেবেন, হাফ মেজারমেন্ট অফ 1 থেকে 2। তার মানে 1 থেকে 2 পয়েন্টের যে ডিস্টেন্স সেটাকে 2 দ্বারা ভাগ করবেন। এরপরে করবেন কি, তার সাথে 5 সেন্টিমিটার অ্যাড করবেন। যে ডিস্টেন্সটা হবে সেটা হচ্ছে 2 থেকে 3। এরপরে আবার করবেন কি, যে ওই 3 নাম্বার পয়েন্টে একটা লম্ব ড্র করবেন এবং এটা আবার ঠিক সেম ভাবে বাম সাইডে এবং ডান সাইডে দুই পাশে বাড়িয়ে দেবেন। এরপরে বলতেছে কি 1 থেকে 4 বলতেছে 1/4 মেজারমেন্ট অফ দা বডি রাইজ। বডি রাইজ যেটা ছিল সাপোজ 104 সেন্টিমিটার, তাহলে এটার 1/4 নিতে হবে। তার মানে 104 কে 4 দ্বারা ভাগ করে যেটা হবে সেটা হবে আমার 1 থেকে 4। দেন ড্র এ পারপেন্ডিকুলার লাইন ফ্রম 4 পয়েন্ট উইথ 01 লাইন এন্ড এক্সটেন্ড অন বোথ সাইড। এখন 01 লাইন থেকে সমান ডিস্টেন্সে ঠিক 4 পয়েন্টে একটা লম্ব ড্র করব, যেটা ডান সাইড এবং বাম সাইড উভয় পাশে বর্ধিত করে দিব। এরপরে দেখেন 1 থেকে 5 হবে 1/12 মেজারমেন্ট অফ সিট। সিট যে মেজারমেন্ট, সেই মেজারমেন্টকে আমরা 12 দ্বারা ভাগ করে যে মেজারমেন্ট পাবো সেটার সাথে আমরা 1.5 সেন্টিমিটার যোগ করব। যোগ করে করব কি, আমরা একটা পয়েন্ট পাবো সেটা হচ্ছে 5 পয়েন্ট। এই 5 পয়েন্টটাকে আমরা করব কি, উভয় পাশে বর্ধিত করব। উভয় পাশে বর্ধিত করলে আমরা একটা পয়েন্ট পাবো যেটা 6 and 7। এরপর দেখেন 6 থেকে 8 পয়েন্ট করব কি 1/4 অফ সিট মেজারমেন্ট। সিট মেজারমেন্ট নেব, এর সাথে আরো আমরা অ্যাড করে দিব 2 সেন্টিমিটার। এরপরে দেখেন 5 থেকে 9 হবে কি 1/16 অফ সিট মেজারমেন্ট প্লাস 0.5 সেন্টিমিটার। 5 পয়েন্ট যে আমরা নিয়েছিলাম সেখান থেকে আমরা সিট মেজারমেন্টকে 16 দ্বারা ভাগ করে তার সাথে আমরা 0.5 অ্যাড করে একটা পয়েন্ট নেব, যে পয়েন্টটা হচ্ছে 5 থেকে 9। এরপর আমরা নেব 7 থেকে 10। 7 পয়েন্ট আমরা আগে পেয়েছিলাম। এরপরে করব কি 1 সেন্টিমিটার, then draw a front curve by adding 6, 9 and 10 according to figure। এরপরে আমরা যে দেখেন 6, 9 এবং আমরা যে 10 পয়েন্টটা পেলাম, 7 থেকে 1 সেন্টিমিটার দূরে আমরা একটা পয়েন্ট নেব, সেই পয়েন্টটা হবে 10। এরপরে আমরা 6, 9 এবং 10 এই তিনটা পয়েন্ট আমরা কার্ভ আকারে জয়েন করে দিব। এরপরে দেখেন 10 থেকে 11 বলতেছে কি 1/4 অফ ওয়েস্ট মেজারমেন্ট প্লাস 2.5 সেন্টিমিটার। তার মানে আমরা যে ওয়েস্ট মেজারমেন্ট নিয়েছি তাকে 4 দ্বারা ভাগ করে তার সাথে আমরা 2.5 সেন্টিমিটার নেব, তাহলে আমরা একটা পয়েন্ট পাবো সেটা হচ্ছে 10 থেকে 11। এরপরে দেখেন 2 থেকে 12 বলতেছে কি
2 to 12 বলতেছে হাফ বটম উইথ, তার মানে আমাদের বটম উইথ হচ্ছে 25 দেয়া, তার মানে আমাদের 2 to 12 ডিসটেন্সটা হবে 12.5 সেন্টিমিটার, এবং 2 থেকে 13 হবে কি হাফ অফ বটম উইথ, তার মানে আমার বটম উইথ হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে আমাকে নিতে হবে কত 12.5 সেন্টিমিটার, যেটা হবে 2 থেকে 13 ডিসটেন্সটা। এরপরে বলতেছে কি দেন অ্যাড বাই স্ট্রেট লাইন ফ্রম, স্যার একটু কথা বলি। বলেন। স্যার বলছি আমাদেরকে এই সবগুলা কি পয়েন্ট আকারে এভাবে মুখস্থ করতে হবে? পয়েন্ট আকারে মুখস্থ করতে হবে না, শুধুমাত্র যে ইম্পর্টেন্ট আমি যে 5টা জিনিস বলছিলাম যে একটা বেসিক প্যান্টের জন্য কি কি মেজারমেন্ট গুলো দরকার, সিট মেজারমেন্ট কত হয়, ওয়েস্ট মেজারমেন্ট কত হয়, ইনসাইড লেগ মেজারমেন্ট কত হয়, এইগুলো জানলেই হবে। না স্যার, আমি বলছি আমাদের যখন আমরা ল্যাব মানে এটা একটা প্যাটার্ন আঁকাবো তখন কি আমাদের ওইগুলো মুখস্থ থাকতে হবে? না, আপনাদেরকে শুধুমাত্র ওই সিট মেজারমেন্ট, ওই 5টা মেজারমেন্ট মনে থাকবে, বাকি এই যে পয়েন্টগুলো আপনারা দেখে দেখে করবেন। ওকে স্যার, আসসালাম। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার দেখেন বলছে কি 12 থেকে 14 পয়েন্টটা ড্র করব এবং 13 আর 15 পয়েন্টটা জয়েন করব। এরপরে বলতেছে কি দেন ড্র এ কার্ভ ফ্রম 11 to 8 and extend 0.5 সেন্টিমিটার outside of the curve, from 8 to 14 and extend 0.5 সেন্টিমিটার inside the curve। তার মানে বলছে কি যে 11 থেকে 8 আমরা জয়েন করব এবং 0.5 সেন্টিমিটার বাড়তি করে বাইরের দিকে আমরা একটা দাগ টেনে দিব কার্ভ আকারে। এরপরে বলছে কি যে 8 থেকে 14 আমরা জয়েন করব, কিন্তু এই ক্ষেত্রে আমরা করব কি 0.5 সেন্টিমিটার ভেতরের দিকে আমরা টেনে নিব। এরপরে দেখেন এরপরে বলছে now the lines caused by the points 11, 8, 14, 12 indicate the side seam। এই যে 11, 8, 14, 12 এই 4টা লাইন আপনাকে তখন প্রকাশ করবে, এটা হচ্ছে ইনসাইড সিম। ওই যে বললাম একটু আগে যে ক্রস পয়েন্ট থেকে শুরু করে একবারে প্যান্টের একবারে নিচ পর্যন্ত ডিসটেন্সটা হচ্ছে ইনসাইড সিম। এরপর দেখেন বলতেছে আফটার দ্যাট drawn a curve from 9 to 15 and squeezed 1 centimeter inside the curve। এরপরে বলছে কি যে 9 থেকে 5 ড্র করব, কিন্তু এবার করব কি 1 সেন্টিমিটার আমরা ভেতরের দিকে একটা দাগ টেনে নিব। নাও দ্য লাইন কজড বাই 9, 5, 15 and 13 পয়েন্টস ইন্ডিকেট দ্য লেগ। এখন 9, 15 এবং 13 যে পয়েন্টগুলো পেলাম এগুলো যোগ করলে আমরা লেগ মেজারমেন্টটা পেয়ে যাব। এরপর আমরা চলে আসি আন্ডার সাইড মেজারমেন্ট, আন্ডার সাইড প্যাটার্ন। এরপর আমরা উপরে হচ্ছে টপ সাইড প্যাটার্ন করলাম, এরপর আমরা আন্ডার সাইড প্যাটার্ন করব। আন্ডার সাইড প্যাটার্ন দেখেন বলতেছে যে 5 to 16, 1/4 of 1 feet, then draw a perpendicular line from 16। এরপরে বলছে কি যে আমরা 1 থেকে 5 এর যে মেজারমেন্ট সেই মেজারমেন্ট নেব, তাকে আমরা 4 দ্বারা ভাগ করব। এই ভাগ করব বলছে কি দেন ড্র এ পারপেন্ডিকুলার লাইন ফ্রম 16 with 1 to 16 which indicates the point, so 17, 18। এরপর আমরা যে একটা পয়েন্ট পেলাম 5 থেকে 16, এই পয়েন্টে আমরা পারপেন্ডিকুলার একটা লাইন ড্র করব যেটা উপরে এবং নিচে দুইটা লম্ব রেখাকে ছেদ করবে। সেই ছেদ একটা হচ্ছে 17 পয়েন্ট হবে, একটা হবে 18 নম্বর পয়েন্ট। এরপরে করব কি 19 নম্বর পয়েন্ট। 19 নম্বর পয়েন্টটা হবে কি এই যে আমি 16 এবং 18 যে পয়েন্টটা পেলাম, এই 16 এবং 18 এই দুইটা পয়েন্টের ছেদবিন্দু হবে এই 19 নম্বর পয়েন্ট। এরপরে 18 থেকে 20 আমরা নিব 2 সেন্টিমিটার, এরপরে 20 থেকে 21 আমরা নিব 1 সেন্টিমিটার। এরপরে দেখেন 9 থেকে 22 আমরা নেব হাফ অফ 5 to 9, 5 to 9 এর যে ডিসটেন্স সেটার অর্ধেক নিব, এর সাথে আমরা যোগ করে দিব 0.5 সেন্টিমিটার। এরপরে দেখেন 22 থেকে 23 বলছে 0.5 সেন্টিমিটার নিব, দেন ড্র ব্যাক ফ্রক বাই অ্যাডিং 23, 19 and 21 অ্যাকর্ডিং টু ফিগার। আমরা যে 0.5 সেন্টিমিটার পিছের দিকে নিব, পিছে নিয়ে আমরা 23 নাম্বার পয়েন্ট, 19 নাম্বার পয়েন্ট এবং 21 নাম্বার পয়েন্টটা যোগ করে দিব। এরপরে বলছে 21 থেকে 24 করব কি 1/4 অফ ওয়েস্ট প্লাস 4.5 সেন্টিমিটার। ওয়েস্টের যে মেজারমেন্ট সেটা নিয়ে তাকে 4 দ্বারা ভাগ করব এবং তার সাথে আমরা 4.5 সেন্টিমিটার যোগ করে দিব। এরপরে দেখেন 25 হবে কি মিডল পয়েন্ট হবে 21 to 24,
21 আর 24 যে ডিসটেন্স, সেটাকে 2 দ্বারা ভাগ করে যে পয়েন্টটা পাবো এটা হবে 25 নাম্বার পয়েন্ট। এরপরে বলতেছে কি, দেন ড্র এ লাইন উইথ 12 সেন্টিমিটার লং and dirt of with 2.5 centimeter and 90 degree angles with from 25 with 21 to 24 in downside। এরপরে বলতেছে কি যে এখান থেকে 12 সেন্টিমিটার দূরে একটা ডার্ট কাটা হবে এবং সেই বরাবর 90 সেন্টি এবং 90 ডিগ্রি অ্যাঙ্গেলে 2.5 সেন্টিমিটার উপরে একটা পয়েন্ট নেওয়া হবে। এরপরে দেখেন বলা হচ্ছে 70 to 26 1/4 of seat measurement প্লাস 3 সেন্টিমিটার। এরপরে দেখেন 12 থেকে 27, 13 থেকে 28, 14 থেকে 29 এবং 15 থেকে 30 এই প্রত্যেকটা পয়েন্টে 2 সেন্টিমিটার করে নেওয়া হয়েছে। এরপরে দেখেন বলছে দেন অ্যাকর্ডিং টু ফিগার ড্রয়িং সাইড সিম বাই অ্যাডিং দ্য পয়েন্ট অফ 24, 26, 29 to an inside leg by adding point 23, 30, 28। এই পয়েন্টগুলো যোগ করলে প্যান্টের ইনসাইড লেগ এবং আউটসাইড লেগ মেজারমেন্ট আমরা পেয়ে যাব। এরপরে বলছে কি after the copy the top side of the trouser indicates point A on the side seam। সাইড সিমে আমাদের একটা পয়েন্ট পেয়ে যাব আমরা A পয়েন্ট। এরপরে বলছে কি যে AB হবে কি 5 সেন্টিমিটার, এ থেকে একটা 5 সেন্টিমিটার দূরে একটা পয়েন্ট নিব যেটা হবে B, এবং বি থেকে আরেকটা দূরত্বে একটা 17 সেন্টিমিটার দূরত্বে একটা পয়েন্ট নিব যেটা হচ্ছে সি। এরপরে দেখেন কি বলছে আফটার দ্যাট অ্যাডেড 5 সেন্টিমিটার হেম অ্যালং উইথ দ্য টপ সাইড অ্যান্ড বটম সাইড অফ ট্রাউজার অ্যাট ডাউন, অর্থাৎ ট্রাউজারের উপরে এবং ট্রাউজারের নিচে উভয় পাশেই 5 সেন্টিমিটার করে আমরা অ্যালাউন্স নেব, সেটা হচ্ছে সুইং অ্যালাউন্স। এরপরে বলতেছে এই ট্রাউজার প্যাটার্ন তৈরি করা আমাদের কি কি জিনিস নিয়ে সতর্ক থাকতে হবে। একটা জিনিস হচ্ছে দ্য টেবিল শুড বি ফ্ল্যাট অ্যান্ড স্মুথ, টেবিলটা ফ্ল্যাট এবং সোজা হলে হবে কি মেজারমেন্ট গুলো অ্যাকুরেটলি মেজার করা যায়। এরপরে দেখেন দ্য পেন্সিল ইউজ শুড বি সফট অ্যান্ড শার্প, পেন্সিলটা শার্প হতে হবে এবং সফট হতে হবে যেন ইজিলি কি বলে দাগ টানা যায় সেই মার্কারের উপরে। দ্য ইরেজার শুড বি ক্লিন, ইরেজার হতে হবে যেন এত ফাইন যেন একবার ইরেজ করে সেখানে আর কোনো দাগ স্পষ্টভাবে বোঝা না যায়। দেন ডিউরিং ড্রয়িং দ্য লাইন শুড বি ড্রন এট এ টাইম, মানে একবার যেন একটা লাইন ড্র করা হয় তাহলে যে প্যাটার্নটা তৈরি করাবে সেই প্যাটার্নটা হবে খুবই সুন্দর প্যাটার্ন। নো ওভার ড্রয়িং ইজ অ্যালাউয়েবল, একটা লাইনের ওপর আর বেশ কয়েকবার ঘষা মাজা করে আর কয়টা লাইন তৈরি করার দরকার নেই। মেজারমেন্ট শুড বি টেকেন কেয়ারফুলি, অর্থাৎ দশমিক ইন্টেজার গুলো পূর্ণ সংখ্যাগুলো হোক অথবা ভগ্নাংশ গুলো হোক সেগুলো যেন ঠিকঠাক মতো নেওয়া হয়। টু ড্র নর্মাল সেট স্কোয়ার শুড বি ইউজ, এই কার্ভ গুলো জয়েন করার জন্য নর্মাল সেট স্কোয়ার গুলোই হবে যেন কার্ভ পোর্শন গুলো আমরা ইজিলি পেতে পারি। দ্য সিজার শুড বি শার্প, সিজারের যেন শার্প ঠিকঠাক মতো থাকে যেন খুব ইজিলি প্যাটার্নটাকে কাট করতে পারে, না হলে যে সুইং অ্যালাউন্সের ক্ষেত্রে অ্যাকুরেট মেজারমেন্ট গুলো আমরা নাও পেতে পারি। when cutting the seam should be cut at a time otherwise rough edge is produced, কাটতে হবে একবারে, একের অধিকবার কাটতে গেলে ওই এজ বরাবর আর কি বলে রাফ এজ গুলো প্রডিউস হবে যেগুলো সুইং এর ক্ষেত্রে ড্যামেজ হিসেবে গণ্য হবে। এখন কিভাবে আমরা প্যাটার্ন করেছি, স্কিল কি কি দরকার, এই জিনিসগুলো আলটিমেটলি শর্ট ফর্মে কনক্লুশনে লেখা। এখন আপনাদের কারো যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আমাকে আস্ক করতে পারেন। স্যার বলেন। আমাদের এক্সপেরিমেন্টটা যেভাবে হচ্ছে সেম সেভাবেই করলেই তো হয়ে যাবে, হ্যাঁ আগেরটা যেভাবে করা হয়েছে। হ্যাঁ, প্র্যাকটিক্যালি সাপোজ যদি এই এক্সপেরিমেন্টটা ক্যাম্পাসে করা হতো তখন হাতে কলমে খুব সুন্দরভাবে একটা আইডিয়া চলে আসতো এবং দেখা যেত কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টটা কিভাবে নিচ্ছি, কোন কাপ থেকে কোন কাপটা কোন কোন পয়েন্ট গুলো কিভাবে জয়েন করছি। এখন যেহেতু জাস্ট অনলাইনে ক্লাস হচ্ছে, ল্যাবটা এইভাবে খুব ভালোভাবে জানাটা বা শেখাটা হচ্ছে না। স্যার সেটাই তো স্যার, শেখাটা হচ্ছে না এখন, আমরা তো শুধু মানে পড়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে। আর এটা
তো আপনাকে কি পিডিএফ ফাইলে দিতে হবে না এমনি পিকচার আকারে সেন্ড করলেই হবে? পিকচার আকারে সেন্ড না করাই ভালো, সুন্দর মতো লেখে হাতে সেটা ছবি তুলে পিডিএফ বা ওয়ার্ড ফাইলে করে গ্রুপে দিবেন, ওখান থেকে আমি মার্কিং করে ফেলবো। স্যার স্যার প্রত্যেকটা গতকাল কি যে এক্সপেরিমেন্টটা ছিল ওটা কি স্যার আজকে সাবমিট করতে হবে না? হ্যাঁ, আজকে সাবমিট করে দিবেন। স্যার সাবমিটের তো কোনো অপশন পাইনি এখনো স্যার। স্যার, সেই অপশন কি গুগল ক্লাসরুমে দেওয়া হবে? আপনারা বললে আমি ক্রিয়েট করে দিব, নাহলে আপনারা পোস্টের মতো পোস্ট করে দিতে পারেন। স্যার ক্রিয়েট করে দিলেই ভালো হয়, যে ওইখানে আমরা পোস্ট করে দিলাম। আচ্ছা ঠিক স্যার আছে, যে কয়টা একবারে করে যদি ওইটা আমরা পিডিএফ করে একবারে দিয়ে দিই তো সেটা মনে হয় বেশি ভালো হয়। তো আচ্ছা, আমরা সেই ক্ষেত্রে অনেককেই তো পিডিএফ করতে পারবো না। আচ্ছা আমি একটা কথা বলি, আপনারা চাচ্ছেন যে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে ল্যাব রিপোর্ট না দিয়ে সবগুলো সম্মিলিতভাবে একবারে জমা দিতে, তাই তো? একবারে জি স্যার স্যার। একবার পিডিএফ করে একটা সে কভার পেজ দিয়ে আমরা ওই একবারে জমা দিয়ে দিই, এটাই ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমি কয়েকটা জিনিস বলে দিই, সেই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। সেটা হচ্ছে যে দুইটা জিনিস খুব স্ট্রিক্টলি মেনটেন করবে। একটা হচ্ছে এক্সপেরিমেন্ট ডেট আর হচ্ছে সাবমিট ডেট। যেমন 1 নাম্বার এক্সপেরিমেন্ট আপনারা করেছেন 19 তারিখে এবং ওটা জমা দেওয়ার আপনাদের ডেট দিয়েছিল আজকে 26 তারিখে। তো যখন আপনারা সম্মিলিতভাবে এই 5টা বা 6টা যে কয়টা ল্যাব রিপোর্ট সাবমিট করবেন, তখন এই সাবমিট ডেট এবং এই এক্সপেরিমেন্ট ডেটটা খুব স্ট্রিক্টলি ফলো করবেন। জি স্যার, এগুলো দুইটা ডেট দিয়ে দিব আমরা, সাবমিটেড ডেট এবং ক্লাসের ডেট। এবং লেখাগুলো হাতে লেখার চেষ্টা করবেন এবং অ্যাভয়েড করবেন যেন কারো মানে কপি না করেন। ইভেন এমন অনেক স্টুডেন্ট আছে যারা কারো ল্যাব রিপোর্ট জমা দিছে, সেই ল্যাব রিপোর্টে জাস্ট আইডির জায়গায় তারা তাদের নামটা এডিট করে বসায় দিছে, অথবা ফটোকপি করা ল্যাব রিপোর্ট সাবমিট করছে। আমি এরকম স্টুডেন্টও পাইছি। তো এই জিনিসগুলো করবেন না। আমরা প্রত্যেক পেজটায় নিজেদের আইডি লিখে দেবো আর কি। আর যদি ভালো হয় স্যার আমরা যে আজকে স্যার, ল্যাব রিপোর্টটা করলাম, বলেন হ্যালো স্যার, বলেন। স্যার আগেরটা কি আজকে সাবমিট করবো 1 নম্বরটা? কত কথা আপনারা বলেন, একবার বলেন সবগুলো ল্যাব রিপোর্ট একসাথে সাবমিট করবেন, আবার এখন আমাকে বলছেন যে স্যার আজকে যেটা করছে সেটা সাবমিট করে দিন। উনি মনে হয় ঠিক আছে স্যার, তাহলে সবগুলো একসাথে রেখে সাবমিট দাও, দিই। একবারে ফাইনালি একবারে পিডিএফ করে সাবমিট করতে হবে। পিকচার আকারে সাবমিট করলে সমস্যা আছে, পিকচার অনেক বড় সাইজ হয়ে যায়, যেটা সাবমিট করতে ঝামেলা হয়। তো সবাই একটু পিডিএফ করে সাবমিট করতে হবে। আর পিডিএফ করাতে সেক্ষেত্রে কোনো অনেক কঠিন কিছু না, কঠিন কিছু না, কিন্তু সবারই স্মার্টফোন আছে, স্মার্টফোন দিয়ে পিডিএফ করা যায়। আর ল্যাপটপ থাকলে তো কোনো কথাই নাই। আর যদি পিডিএফ করতে সমস্যা হয় তাহলে আমার সাথে গ্রুপে কথা বলো, আমি ওখানে টিউটোরিয়াল দিয়ে দিব পিডিএফ করার সিস্টেম। কারণ ছবি আকারে পাঠালে কি সমস্যা, আমি জাস্ট একটা কথা বলে দিই। মনে করেন একটা ল্যাব রিপোর্টে আপনি 4টা ছবি তুলছেন, এখন সাপোজ ল্যাব করাইলাম আপনাদের 5টা। এখন সেক্ষেত্রে দেখা যাবে যে কোনোটাতে 4টা পিকচার, কোনোটাতে 5টা, এখন এরকম করে দেখা গেল যে 30টা পিকচার। এখন আমি যদি আপনারই শুধু চেক করতে আমি 30টা পিকচার দেখতে হয়, তাহলে এরকম করে যদি আরো 4-5টা স্টুডেন্ট দেখায়, তাহলে তো তাদের ল্যাব রিপোর্ট গুলো দেখতেই তো আমার সময় শেষ। ঠিক বলছেন। স্যার আমাদের পিডিএফ আকারে দিলে অনেক বেটার হবে। হ্যাঁ, যারা এখনো তারপর অ্যাড করে দিলেই তো হয় পিডিএফ এ। যারা এখনো অ্যাটেন্ডেন্সে সাবমিট করেন না, অ্যাটেন্ডেন্সে সাবমিট করে দেন। স্যার আপনি একটু সবাইকে একটু স্ক্রিনে আনেন, তাহলে একটা কি হবে, আমি স্ক্রিন রেকর্ড করতেছি, ওখানে একটা থেকে যাবে আমাদের কাছে যে কারা কারা গুগল এসেছিল। আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু কি বলে আপনাদের করানো শেষ, ল্যাব করানো শেষ, আমি শেয়ার অফ করে দিচ্ছি। আমি টোটাল 24 জন। 23 জন, আমি বাদে। স্যার আপনি বাদে 23 জন? স্টুডেন্ট 23 জন। আমি বাদে 23 জন। বাদে গুনেন। এবং আমি স্যার
যে 23 জন আপনারা পার্টিসিপেন্ট, আমি এই 23 জনেরই কিন্তু অ্যাটেন্ডেন্স কাউন্ট করব। দেখা যায় যে হয়তো বা অনেকে ক্লাস করে না, শুধু অ্যাটেন্ডেন্স শিট আছে, অ্যাটেন্ডেন্স দিয়ে চলে সবাই যায়, স্যার তাদের অ্যাটেন্ডেন্স আমি কাউন্ট করব না। স্যার ফার্স্ট ক্লাস যেটা, ফার্স্ট এক্সপেরিমেন্ট যেটা হয়েছে, মানে 1 নম্বর এক্সপেরিমেন্ট, আসলে আমরা অন্য গ্রুপ থেকে সিতে অ্যাড হয়েছি। এখন তো আমরা তো এখানে এক্সপেরিমেন্ট আপনার ক্লাসে অ্যাটেন্ড করতে পারি নাই, সেজন্য এই সপ্তাহে করছি আমি নিজে, আর কে করতে জানি না। স্যার সেক্ষেত্রে কি করব? আমার তো এখানে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ড হয়নি। স্যার আপনি একটা কাজ করতে পারেন স্যার, আমি একটা সাজেস্ট করি। যেহেতু ফার্স্ট ক্লাসটা একটু ঝামেলাই হয়, সবার জন্য হয়, আর ওইটা যেহেতু যদি আপনি আজকে সেকেন্ড ক্লাসে স্যার কাউন্ট করতে পারেন স্যার। তো আপনি যদি হ্যাঁ, আজ আপনি থেকে কাউন্ট বেসিকটা করব, ধরুন, মানে সমস্যা নেই, ঠিক আছে। মিনিমাম মানে ম্যাক্সিমাম যারা বেশি থাকবে তাদেরকে ফার্স্ট ক্লাসটা দিয়ে দিবেন, এরকম একটা সিস্টেম করবেন। তাহলে আপনি আজকের উপর বেস করেন না, আপনি ম্যাক্সিমামের উপর বেস করেন। ইয়ার বুঝাইতে পারছি স্যার? ইয়ার কথা বলতেছো? জি আমি দেখেন এ প্লাস কাকে কিভাবে দিতে হবে এটা আপনারা আপনারা যতটুকু জানেন, আমি আপনাদের কাছে ভালো এবং আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে শুধু তো ল্যাব রিপোর্ট সাবমিট করার ক্ষেত্রে বা ক্লাস অ্যাটেন্ড থাকলে তো এ প্লাস পাওয়া যাবে না। আপনাদের সেমিস্টার এক্সাম হবে, ফাইনাল এক্সাম হবে, এই প্রত্যেকটা সেগমেন্ট আপনার ডিপেন্ড করবে আপনার এ প্লাস পেতে। এখন সাপোজ দেখা গেল আপনি সেমিস্টার এক্সাম দেন নাই বা ক্লাস পারফরমেন্স আপনার নাই, এখন আপনি এক্সপেক্ট করে বসে আছেন যেন আপনার এ প্লাস হয়, সেই ক্ষেত্রে তো হবে না। স্যার সেটা ঠিক আছে। প্রত্যেকটা আর সেগমেন্টে আমি একটা কথা পার্টিসিপেট বলি, করেন, প্রত্যেকটা সেগমেন্টে পার্টিসিপেট করেন। যাদের যতটুকু মার্কস পাওয়া দরকার ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ততটুকু মার্কস তাদেরকে প্রোভাইড করা। ওকে স্যার, থ্যাঙ্কস। আচ্ছা আমি আরেকটা কথা বলি একটু। এই যে সাপোজ আমাদের যে আমি যে কথা বলছিলাম, সবার আইডি নামটা চেঞ্জ করতে হবে না, নাম চেঞ্জ করে নিজের নাম দিতে হবে। এই যে দেখা যাচ্ছে কয়েকজনের নাম অনেক বড় থাকার সাথে কি হচ্ছে, তার লাস্টে যে মানে রোল নম্বরটা দিচ্ছে, ওই রোল নম্বরটা কিন্তু ডট ডট হয়ে গেছে। যেরকম আমার নামটা কিন্তু ফরিদুজ্জামান ফরহাদ, আমি ফার্স্টে দিচ্ছিলাম, তো আমার রোলটা ডট ডট হয়ে যাওয়ার পর আমি ফরহাদ লিখে আমার রোল দিয়ে দিছি। তো এইভাবে শর্টের মধ্যে যাতে আপনার নামটা দেখে আমি চিনতে পারি, আর রোলটাও থাকলে তার কোনো সমস্যা নাই। তো এরকম করার চেষ্টা করবেন যে যাদের নামগুলো বড় আছে তারা একটু শর্ট নাম আচ্ছা করে ঠিক আছে। সাইডে রোলটা অ্যাটাচ করে